দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রায় সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। দর্শক, আজকে কথা বলবো সংকট ও সমাধান এই শিরোনামে, এবং আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিটা রহমান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আরও রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আজকের আলোচনায় আমি আছি আশরাফুল আজম খান। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। শুরু করি মনিরা শারমিন আপনাকে দিয়ে, যে সরকার 6 মাস অতিক্রম করলো। আমরা দেখছি যে সাফল্য ব্যর্থতা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। এই আলোচনায় আপনাদের এক ধরনের কণ্ঠস্বরটা বেশ উজ্জ্বল হয়ে বলি যদি, যে আসছে সরকারের নানা রকম সমালোচনা আপনারা করছেন, কিন্তু 24-এর যে পরবর্তী সময়ে যে রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন যে একটা সরকার ক্ষমতা এলো, তাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো রাতারাতি এই চ্যালেঞ্জগুলো পূর্ণ করা বা জনগণের আকাঙ্ক্ষার মানে প্রতিফলন ঘটানো সেটি সম্ভব নয়। 6 মাস মাত্র গেল, আরও কিছু সময় দেওয়া উচিত এমনই অনেকে মনে করছেন। তো আপনারা কি মনে করেন যে আমাদের বিরোধী রাজনৈতিক সংস্কৃতি মানেই সমালোচনা করা, সরকারকে নানা রকম সমালোচনা করা, কিন্তু সমালোচনা করার মধ্যে তো সহযোগিতাও করা যায় সরকারকে। এখন যে সংকটের মধ্যে আছে, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, সেটার জন্য আপনারা সহযোগিতামূলক ভূমিকা পালন করছেন, নাকি সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন? আপনারা এর আগেও বলেছেন যে সরকার বিরোধী আন্দোলনে যাবেন আপনারা এবং আপনাদের জোট। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সম্মানিত সহ আলোচককে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে বিরোধী দল হিসেবে সমালোচনা করা, যৌক্তিক সমালোচনা করা, এটা আমি মনে করি যে একটা বরং সরকারকে সহযোগিতা করা। মানে বিরোধী দলের ভাষা তো এক ধরনের ভাষা হবে, এবং নিশ্চয়ই আপনারা এই গত 15 বছর আমরা যে ধরনের বিরোধী দল দেখেছি, আমরা নিশ্চয়ই আর সেই ধরনের বিরোধী দল দেখতে চাই না। সরকারি গৃহপালিত বিরোধী দল কেউই চায় না। সুতরাং এই জায়গাগুলোতে সরকার অনেক ক্ষেত্রে অনেক ধরনের ভুল পদক্ষেপ নিতে পারে। সেই জায়গা থেকে এরকম হয়েছে যে আমরা সমালোচনা করেছি, সেখান থেকে কিন্তু সরে এসছে, এরকম নজিরও আছে। তো আমি মনে করি বিরোধী দলকে আসলে বিরোধী দলের ভূমিকাটায় আরও বেশি পালন করার ক্ষেত্রে আমার মনে হয় যে আরও উদ্যোগী করা দরকার, এবং সেই জায়গা থেকে আমরা সেটা করার চেষ্টা করছি। এখন দেখেন, বিএনপি সরকারের 180 দিনের কথা যদি বলি, এটা 180 দিন যথেষ্ট না। এটা যেরকম সত্য যে একটা সরকারের 180 দিন মানে তার একেবারে সামগ্রিক পর্যালোচনা করার জন্য যেরকম যথেষ্ট না, আবার 180 দিনে আমরা কিন্তু খানিকটা হলেও বুঝতে পারি যে সরকারটা আসলে কিভাবে করে এই সরকারটা তার পুরো রেজিমটা চালাতে চায়, বা তার ধরনটা কেমন, বা তার আসলে মনের মধ্যে কি আছে, এই মানে ব্যাপারগুলো বোঝা যায় খানিকটা। এখন দেখেন, আমরা যদি বলি যে প্রথমেই আসলে 180 দিনের প্রথম দিকেই আমরা কিন্তু ধাক্কা খেয়েছি, যখন আমরা বললাম যে এই সংবিধান সংস্কার পরিষদের যে শপথটা সেটা যখন নিল না, এবং এটা এক ধরনের চুক্তিভঙ্গের মতো ব্যাপার হলো। প্রথম দিনের কথা বলছি। তো সুতরাং এই জায়গা থেকে এটা একটা বড় ধাক্কা। এটা শুধুমাত্র আমাদের জন্য ধাক্কা ব্যাপারটা তা না, কারণ যখন আমরা আসলে এই গণভোটের রায় দেয়া হলো, রায়ে হ্যাঁ জয়যুক্ত হলো, সেই জায়গা থেকে কিন্তু আমি মনে করি যে সরকার যখন 2/3 মেজরিটি নিয়ে একটা সরকার যখন ক্ষমতায় আসলো, তার কিন্তু এই ম্যান্ডেটটা জনগণের সাথে, এটা এনসিপি বা জামায়াতের সাথে না, বা বিরোধী দলের সাথে না, ম্যান্ডেটটা এবং কমিটমেন্টটা জনগণের সাথে। সেই কমিটমেন্ট আমরা ভঙ্গ করতে দেখেছি। তো সেটা এক ধরনের ব্যাপার, এবং আমরা এর পরবর্তীতে যত ধরনের সংকটের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ যাচ্ছে, আমরা জানি যে জ্বালানি সংকট, এবং পরবর্তীতে আমরা এই যে সার সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই সংকটগুলো যখন এসছে, তখন আসলে আমরা যেটা দেখছি যে প্রথম দিকে আসলে সংকট যখন আসে, তখন আমাদের অ্যাকনলেজ করা খুব গুরুত্বপূর্ণ। যত দ্রুততম সময়ের মধ্যে আমরা অ্যাকনলেজ করতে পারবো, আমাদের অ্যাকনলেজ করার মাধ্যমে কিন্তু সংকটটা হাফ অ্যাড্রেস করা হয়। কিন্তু আমরা এটা দেখছি যে সরকারের পক্ষ থেকে এই সংকটগুলো অ্যাড্রেস করতে বা সংকটটাকে সংকট হিসেবে বলতে তারা অনেকখানি সময় নিচ্ছে। আমরা দেখলাম গ্যাস সংকটের ক্ষেত্রে তারা প্রথম দিকে বলে যে না, কোনো সংকট নাই।
এবং গ্যাসের দাম বাড়ানো হবে না। আমরা পরবর্তীতে দেখলাম যে এক লাফে অনেক অনেক টাকা বেড়ে গেল। তো এটার হয় কি যে এটা পরবর্তীতে এটা জনজীবনে একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা তাদের উপরে এই ইফেক্টটা পড়ে। আপনি দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন যে যখন আমরা দেখলাম যে এই যে সারের সংকট এখন প্রথম থেকে মানে এখনো বলা হচ্ছে যে সারের কোনো সংকট নাই, তাহলে সংকট নাই কিন্তু এই যে যারা সিন্ডিকেট যারা অবৈধভাবে মজুত করছে তাদের আসলে থামানোর জন্য সরকারের কি প্রক্রিয়া অনুসরণ করছে। এবং এখানে আমার একটা জিনিস মনে হয় যে দেখেন বিদ্যুতের ক্ষেত্রেও আমরা দেখলাম যে প্রথম থেকে বলা হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো হবে না, আবার দেখেন বিদ্যুতের দাম কিন্তু বাড়ানো হলো 3 মাসের মাথায়। তো এই যে অস্বীকার করা বারবার করে আসলে সংকটটাকে সংকট হিসেবে অ্যাকনলেজ না করা, এইটা একটা কনফিউশন ক্রিয়েট করে। এবং দেখেন এই যদি আমি বলি যে সংকটটা সমাধান একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, আমরা যেটা বুঝতে পারছি যে জ্বালানি সংকটটা বিশেষ করে, কিন্তু জ্বালানি সংকটটা এখন সামনের দিকে এগোনোর জন্য আমার আজকে যেই পরিকল্পনাটা নেওয়া দরকার বা কালকেই যে পরিকল্পনাটা নেওয়া দরকার, যেই কাজটা সরকারের করা দরকার সেটা করছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমাদের মনে হচ্ছে যে আমরা তো যখন নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই বড় দল হিসেবে বিএনপি যখন নির্বাচনে আসছে, আমাদের কিন্তু সবার মনের মধ্যে একটা বিষয় ছিল যে বিএনপি তো সরকার পরিচালনায় নতুন কেউ না, তারা তো এর আগেও সরকার পরিচালনা করেছে, সো দে আর ভেরি মাচ প্রিপেয়ার্ড। অ্যাকচুয়ালি আমাদের হোপটা এরকম ছিল, বাট আমরা দেখছি তারা আসলে সেরকম প্রিপারেশন কিন্তু তাদের নাই। তো এই জিনিসগুলো তো আসলে আমাদের একটু হতাশ করছে। জি মনির আপা, আসবো আপনার কাছে, কিন্তু এটাও আছে আপনারা যখন সরকারে ছিলেন আপনাদের বিরুদ্ধে নানা রকম ব্যর্থতা আছে। কবে সরকারে ছিলাম আপনারা ডক্টর ইউনূসের সরকারে ছিলেন? না আমি এটা আপনাকে একটু কারেক্ট করে দেই, আপনাকে একটু কারেক্ট করে দেই, কারেক্ট করতে হবে না এনসিপি সরকারে ছিল না, এখানেই থাক, আমি আসবো, এটা হচ্ছে আমি বলে রাখি এনসিপি কিন্তু সরকারে ছিল না। এটা নিয়ে আপনি বলবেন, এটা নিয়ে বলবেন, এখানে একটু রাখলাম, মানে একটুখানি ক্লু দিয়ে রাখলাম, আপনি ভাবতে থাকুন। আসতে চাই রিটা রহমান আপনার কাছে যে 6 মাস একটা সরকারের সমালোচনা করার জন্য, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময় নয়, এটা সঠিক, কিন্তু মর্নিং শোজ দ্য ডে আমরা একটা কথা শুনি বা বলি, একটা প্রবণতা বোঝা যায়, যেটা মনিরা শারমিনও বলছেন যে এটা সরকার কোন দিকে যাচ্ছে। তাতে মনিরা শারমিন যেটা বললেন সেটির সাথে আমি যোগ করতে চাই যে বর্তমান সময়ে যে সংকট, এই যে বিদ্যুৎ সংকট, গ্যাস নাই, জনজীবনের এক ধরনের অস্বস্তি দারুণ মাত্রা, আমরা একটা প্রতিক্রিয়াও দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সেটা দেখছি। মানে এমনটি কি হওয়ার কথা ছিল যে এখন বিগত সরকারকে দায়ী করা হচ্ছে, কিন্তু এই সরকারের দায়িত্ব তো এই সরকার, 6 মাসুক সরকার কেন ব্যবস্থা নিতে পারলো না, এই ইমার্জেন্সি একটা অবস্থার দিকে চলে গেল দেশ? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওর সাথে আজকে আমার প্রথম কথা হচ্ছে। আসলে সংকটটা হচ্ছে এটা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যদি দেখতে হয় তাহলে বোঝা যাবে যে সংকটটা কেন এভাবে এলো। তো 1 নম্বরে বলতে হবে যে যুদ্ধ, ইরান যুদ্ধটা কিন্তু সারা বিশ্বে একটা মেরুকরণ তৈরি করেছে। এবং আমি এখন অনেকের কাছে শুনছি, সবাই বলছে যে, আমি বলছি বিশ্বায়নের ক্ষেত্রে ওরা বলছে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে এই যুদ্ধের কারণেই, কিন্তু মূলত এই যুদ্ধটার মধ্য দিয়ে। এবং এই যুদ্ধটা এই যুদ্ধটার কিন্তু একটা অস্বাভাবিক যুদ্ধ, এরকম করে যুদ্ধ হওয়ার কথা ছিল না। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মধ্যে তারা সব থেকে শক্তিশালী ধনী রাষ্ট্র হিসেবে এত দায়িত্বহীনভাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়াটা এটা খুবই অস্বাভাবিক ছিল, অনেকেই প্রত্যাশা করেনি। আবার যারা যুদ্ধটাকে বোঝে তারা আবার অন্যভাবে দেখেছিল, তারা ভেবেছিল যে ইরান একদম ক্র্যাশড হয়ে যাবে, ইরানকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। কিন্তু দেখা গেল বহুদিন পর্যন্ত ইরান সাস্টেন করলো। এবং অনেকের মতে ওরা মনে করে যে ইরানের সার্ভাইভাল ইজ দি উইনিং কনসেপ্ট। অ্যাকচুয়ালি ওইটাই তাদের জিতিয়ে দিয়েছে, যে তারা সার্ভাইভ করেছে, এটার অর্থই হচ্ছে তারা জিতে গেছে। এখনো তো আসলে গেম শেষ হয়নি, চূড়ান্ত কথা বলাও যাচ্ছে না, তা তো বটে, কিন্তু তারা যে এতদিন পর্যন্ত ধরে রাখতে পেরেছে, টিকে আছে। এবং এটার মধ্য দিয়ে একটা বিশ্বায়ন, একটা গ্লোবালাইজেশন শুরু হয়ে গেছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা লোকজন বলছে। যেমন যেমন মেক্কা ডিফেন্স প্যাক্ট বা মেক্কা প্যাক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, যেটাকে আবার অনেকে বলছে মুসলিম নেটো।
সবাই সেটাতে আসবো, বলছি সেটাতে- না, আমি সেটাই সেটাতে বলছি, আসবো, হ্যাঁ। এগুলোর কিন্তু একটা ইম্প্যাক্ট বাংলাদেশে পড়ছে। মানে কিন্তু অন্যান্য দেশগুলো আমরা যদি দেখি যে শুধু বাংলাদেশ একাই তো ইরান আমেরিকা যুদ্ধের মানে প্রভাব বাংলাদেশে একমাত্র পড়েনি। আমাদের যদি আমাদের মতো দেশগুলো দেখি, সেগুলো কিন্তু তারা কিন্তু এক ধরনের ম্যানেজ করতে পারছে না, মানে ওটা যুদ্ধকালীন পরিস্থিতি ম্যানেজ করা, এটাও তো এক ধরনের সক্ষমতা অবশ্যই, কিন্তু সরকার। বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা ওদের সঙ্গে একটা পার্থক্য আছে। একটা বড় পার্থক্যটা হচ্ছে বাংলাদেশে দীর্ঘ 16 বছর পরে একটা পরিবর্তন এসছে, এবং সেই পরিবর্তনটা এসছে রক্তক্ষয়, বিপ্লব, এটার মধ্য দিয়ে। তো সেই পরিবর্তনের সঙ্গে এই 1.5 বছর তারপরে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে ভারতের কথা বলতেই হবে, কারণ ভারত আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ। কারণ ভারত বিগত সরকারকে যেভাবে সরাসরি সহযোগিতা করেছে, এমনকি তারা শেল্টারও দিয়েছে, তাই না? এখন তারা যারা পালিয়ে গেছে এখান থেকে, অন্যায় করে পালিয়ে গেছে এবং অন্যায়ের জন্য তারা অনুতপ্ত নয়, এটা প্রমাণিত। তো তাদের যেহেতু শেল্টার দিয়েছে, তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা, ভারত ধরেন আমাদের একটা বড় প্রতিবেশী রাষ্ট্র, হ্যাঁ, অনেক দিক থেকে ভারতের সঙ্গে আমাদের ঘুরে ফিরে এক জায়গায় হতে হয়। তো সেখানে এটা কিন্তু একটা বাংলাদেশের জন্য খুব বড় চ্যালেঞ্জ। তার মধ্যে ক্রাইসিস আছে। তার মধ্যে যখন 16 বছর আগে যখন শেখ হাসিনার সরকারের যখন পতন হলো বা যে পালিয়ে গেল, তারা ক্ষমতা ছেড়ে যে পালিয়ে গেল, তার ফলে কি হলো যে তখন কিন্তু দেখা গেছে যে আমাদের রিজার্ভ ছিল প্রায় 16 মিলিয়ন, তাই না? খুবই কম ছিল, একেবারে শূন্য কাছাকাছি, আরো কম হয়তো ছিল। হ্যাঁ, তো সেইখান থেকে আস্তে আস্তে ওঠা, এই যে সারভাইভ করা, তারপরে যে ভিতরে আভ্যন্তরীণ যে ব্যাপারটা, যে বিএনপি রাজনৈতিক সংগঠনের ভেতরেও একটা সাংঘাতিক আভ্যন্তরীণ একটা পরিবর্তন এসছে, তাই না? লিডারশিপ চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, বেগম জিয়া। ঠিক আছে আপা, যে আপনি যেটা বলছেন সেখানে আমি বলছি যে সেখানে একটা যুক্তিসঙ্গত একটা ব্যাপার আছে, যে একটা নতুন সরকার আনপ্রিপেয়ার্ড বলা যায়, অনেক চড়াই উতরাইয়ের ভেতর দিকে একটা রাজনৈতিক দল উপরে উঠেছে। তো রাজনৈতিক দলের মধ্যে তো একটা একটা ইউনিপোলার থাকে না, কিন্তু একটা বড় রাজনৈতিক সংগঠনের মধ্যে বিভিন্ন মাল্টি ট্রেন্ড থাকে, ট্রেন্ডস থাকে। হ্যাঁ, তো সেই দিক থেকে বিএনপির যে সংকটগুলো তৈরি হচ্ছে, যে এই যে ধরেন গ্যাসের সংকটটা, এটাকে হয়তো আরো সুচারুভাবে ট্যাকেল করা যেত। বা ও বলছিল যে এই পরিকল্পনাটা যদি এখন থেকেও তৈরি করে, তাহলে জনগণ জানতে পারে যে আগামী, কিন্তু আমার মনে হয়েছে যে বিএনপি যেভাবে বলে দিয়েছে আগামী 2 বছরের মধ্যে আমাদের এক ধরনের ভীতি তৈরি হচ্ছে কিনা ব্যবসায়ীদের মাঝে, শিল্প মালিকদের মাঝে, আমরা সেই ধরনের তার প্রমাণও কিছু পাওয়া যাচ্ছে। কিন্তু ঠিক আছে যে গ্যাসের হয়তো প্ল্যান্ট তৈরি করা, খনন করা, আমাদের বিদ্যুতের সংসম্পদ অর্জন করা, এটা সমস্যাপক্ষ ব্যাপার। কিন্তু এই প্রশ্ন আসছে যে কারণ বাজারের চাঁদাবাজি ঠিকানার জন্য কি 5 বছর লাগবে? সেটা তো 1 ঘন্টাই দরকার, 5 ঘন্টাই যথেষ্ট যদি সদিচ্ছা থাকে। তো কারণ বাজারের যে চাঁদাবাজি তো ঠেকানো যায়নি, সেটা তো এখন এই ক্ষেত্রে একটা কথা বলা যায় যে প্রশাসনিক যে পরিবর্তনটা বিগত সরকার, মানে এই 1.5 বছরে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের কাছে প্রত্যাশা করা হয়েছিল, সেটা সেভাবে হয়নি। এবং বিএনপি ক্ষমতা আসার পরেও আমার মনে হচ্ছে যে তারা সুষ্ঠুভাবে, কারণ এত বড় একটা দল, সেটাকে হঠাৎ করে একটা নতুন নেতৃত্ব এসে যে তাদের একেবারে নিয়ন্ত্রণ করে ফেলা, সেটা তো আমি জানি না। তারা নিশ্চয়ই, আমি তো আর পলিসি মেকিং, আবার শুনবো আপা, নানা প্রশ্ন আছে, আসবো আপনার কাছে। মনিরা শারমিন, আপনার কাছে আসতে চাই। আমি আপনার পর্বে শেষে যে প্রশ্নটি করেছিলাম যে ডক্টর ইউনূসের সময় আপনারা সরকারে ছিলেন এই অর্থে যে আপনাদের 3জন ছাত্র প্রতিনিধি সেখানে ছিলেন, যারা এখন এনসিপি করেন বা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন বা সেই সময় ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, সে ছাত্র প্রতিনিধি হিসেবে গেছে সেখানে। ছাত্রদের স্বার্থ সংরক্ষণ করা এবং দেশের নতুনভাবে তৈরি করার প্রত্যয় নিয়ে তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু আমরা এও দেখেছি যে ডক্টর ইউনূসের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মববাজি, নানা রকম বিশৃঙ্খলপূর্ণ অবস্থা, আজকের যে সংকটগুলো আছে, এটা লিগাসি ডক্টর ইউনূসের সময় থেকে বহন করছে বর্তমান সরকার, অনেকে বলছেন। কিন্তু আপনারা যখন সমালোচনা করছেন সরকারকে, তখন কিন্তু আপনাদের ওই পিরিয়ডটার কথা আপনারা ভুলে যাচ্ছেন। এটি কেবলমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি, নাকি আপনাদের নীতির সাথে এটা সাংঘর্ষিক কিনা, সেই প্রশ্নটা অনেকেই করছেন। আচ্ছা, প্রথমত আমি একটু কারেক্ট করে দিই। সেটা হচ্ছে যে এনসিপি গঠিত হয়েছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে,
এবং যখন আসলে এই 3 জনের কথা বললেন যারা উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছিলেন, এবং তাদের মধ্যে 2 জন কিন্তু এনসিপিতে আছে, কিন্তু একজন কিন্তু এনসিপিতে নাই। সুতরাং এই জায়গা থেকে আপনি বলতে পারেন না যে এনসিপি আসলে সরকারে ছিল, এটা প্রথমত একটা রং স্টেটমেন্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে, দেখেন ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল একটা সর্বদলীয় সরকার, আপনি জানেন খুব ভালো করে। আমাদের ব্যাপারে এটা বলা হয় কারণ এটা হচ্ছে ধরেন 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে যা যা সর্বদলীয় বলছেন কেন? ওখানে তো বিএনপির কোনো প্রতিনিধি ছিল না। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে কেন আসলে বলছি সর্বদলীয়। সেখানে যখন আসলে এই কারা আসলে উপদেষ্টা পরিষদে থাকবেন, এটা হচ্ছে সব দলের কাছ থেকেই এই নামগুলো চাওয়া হয়েছে। এবং আপনারা মনে থাকবার কথা, সেটা হচ্ছে যে সেই সময়কার অর্থ উপদেষ্টা তিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম, ওনার মাননীয় রাষ্ট্রপতি এখন, তার বন্ধু। তো এরকম অনেক নাম তখন হচ্ছে বিভিন্ন দল থেকেই গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তখনকার অ্যাটর্নি জেনারেল এখন আইনমন্ত্রী, এবং তখনকার পররাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা এখন পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং এটা যখন আপনারা বলেন যে এনসিপির সরকার, তখন আসলে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আসলে মনে হয় খুব বেশি লোকজন আমাদের পক্ষ থেকে ছিল না। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে 5 আগস্ট পরবর্তী সময় প্রধানজনই কিন্তু আপনাদের পক্ষ থেকে ছিল। না, আপনি আমাকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে ছাড়া তখন আসলে, বা উনি হবেন না, বা উনি ছাড়া অন্য কাউকে কেউ কি প্রপোজ করেছিল? করে নাই। এবং উনি ছাড়া সেই সময় একটা সরকার যখন পতন হয়েছে, সেই সময় অন্য কে ছিল? আপনি আরেকটা নাম বলেন যে আসলে ওই সময় একেবারে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে একটা কনসেনসাস, সেটা হচ্ছে করতে পারতো, কেউ পারতো না। কিন্তু দেখেন যখন দোষ দেওয়ার হয়, তখন কিন্তু আমাদের উপর দোষগুলো আসে। এবং দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যত ধরনের ব্যর্থতা, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যত ধরনের নানান কিছু চাঁদাবাজি থেকে শুরু করে যেই টুকটাক যে ঘটনাগুলোই ঘটেছে, সবকিছুর দায় হচ্ছে এনসিপির। এবং আমরা এটা আসলে নেটিজেনরা অনেকে ট্রল করে বলে, বা আমরাও নিজেদেরই ট্রল করি, সেটা হচ্ছে সব দোষ এনসিপির। এখন বিষয়টা আপনাদের কি কোনো দায় নেই? মানে আপনাকে সেটাই বলতে আমি বলছি, দায় তো আমার স্পেসিফিক যখন আসবে তখন আমি সেটা স্বীকার করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব, কারণ এটা একটা রাজনৈতিক দল। তো বিষয়টা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা এখন বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অর্গানিক প্ল্যাটফর্ম, এবং আপনি জানেন যে গণ অভ্যুত্থানে যখন রাজনৈতিক দলগুলো তাদের ব্যানারে আসতে পারে নাই, তখন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারের পেছনে সব রাজনৈতিক দল এবং অরাজনৈতিক যে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা সবাই ছিল। সুতরাং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধরেন সিলেটের বানিয়াচংয়ের কোনো একজন সমন্বয়ক, সে কোন একটা দুর্ঘটনা ঘটালে, সে কোনো একটা চাঁদাবাজি করলে, বা সে আসলে কোন দলের, এখানে ছাত্র দল ছিল, এখানে হচ্ছে সাধারণ স্টুডেন্ট ছিল, এখানে ছাত্র শিবির ছিল, নানান ধরনের স্টুডেন্টরা ছিল। তো কিন্তু ওই বানিয়াচংয়ের ওই ছেলেটা যখন কোনো একটা দুর্ঘটনা ঘটাইছে, তখন হচ্ছে সেই দোষটা হচ্ছে এনসিপির। তো এই ধরনের ঘটনাগুলো হয়েছে, এবং সেটা দিয়ে খুব এক ধরনের ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে। কিন্তু কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, থানা নিয়ে গেছে, আপনাদের নেতারা গিয়ে আবার তাকে মানে ছাড়িয়ে নিয়ে আসছেন। এই ঘটনাগুলো তো আমরা দেখেছি। হ্যাঁ, সেটা যেমন যে ঘটনার কথা আপনি বলছেন, হানান মাসুদ যে ঘটনা ঘটিয়েছে, সেখানে কিন্তু তার পরবর্তীতে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেটা সে মানে ফিরিয়ে এনে কিন্তু তাকে বাসায় রেখে দেওয়া হয় নাই। তাকে কিন্তু আবার তার যেই অপরাধ, সেই অপরাধের ব্যাপারে পরে আবার স্টেপ নেওয়া হয়েছে। এবং হান্নান মাসুদকেও কিন্তু ইন্টারনালি আমাদের কিন্তু শোকজ করা হয়েছে। এটা হচ্ছে মানে বাইরে কখনো বলি নাই, কিন্তু আমরা বললাম। সুতরাং এই জায়গাগুলো যখন দল হিসেবে খেয়েছিলেন। এখন ঘটনা হচ্ছে যে ধরেন যখন আপনি একটা দল হিসেবে বলবেন এনসিপির কথা, তখন আমাকে স্পেসিফিক আপনার বলতে হবে যে কে এই দলে কি ঘটনা ঘটাইছে। তো বিষয়টা হচ্ছে যে যখন আসলে এই ঘটনাগুলো ঘটেছে, তখন আবার এনসিপিও গঠিত হয়নি, তখন জাতীয় নাগরিক কমিটি ছিল, এবং হান্নান মাসুদ তখন আসলে আমাদের সাথে ছিলেন না। হান্নান মাসুদ দল যখন গঠন হয়েছে তারপরে আসছে। তো বিষয়টা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নানান ব্যর্থতা আছে, সেই ব্যর্থতাগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি বিভিন্ন সময়। যেমন এই যে যখন আমরা এই হামের এই ঘটনাগুলো ঘটলো, স্বাস্থ্য খাতে আসলেই ঠিকঠাক আসলে টিকা দেওয়া হয়েছে কিনা, বা ওই সময় টিকা কেনা হয়েছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আমরা করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা বললেও এটা আসলে খুব বেশি শোনা যাবে না, কারণ এখনো বলা হচ্ছে যে এলএনজি টার্মিনাল, দুটো এলএনজি টার্মিনালের কিন্তু এক ধরনের চুক্তি ছিল যে এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে, কিন্তু ডক্টর ইউনূসের সময় এলএনজি টার্মিনাল সেটা নির্মাণ বাতিল করা হয়েছে, মানে ফ্যাসিস্টদের সাথে সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে যে সেই সময় যদি এই টার্মিনাল স্থাপন করা যেত, তাহলে আজকের এই সংকটটা হতো না, গ্যাসের যে সংকটটা আমরা দেখছি। মানে এখন বিষয়টা হচ্ছে যে মানে কি করলে কি হতো না, তার থেকে গুরুত্বপূর্ণ যে এই সময় যে সংকটটা, এটা কিভাবে টেকেল দেওয়া যাবে। এখন বিষয়টা হলো যে সেই সময় করা হয়নি বলে এখন কি করা যাবে না,
বা এখন আসলে আমরা কিভাবে এই এই রাতারাতি কি সমস্যা- সম্ভব আমাদের এই মানে না সংকটটা এখন আপনি সমাধান আপনি আমাকে করা? বলেন যে সেই সময় তো আমরা অনেক কিছুই সেই সময় মানে আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকারের অনেকটা সময় তো আমরা ধরেন সংস্কারের ব্যাপারটাও তো আমরা সামনে এনেছি, কিন্তু তখন বলা হয়েছিল শুধুমাত্র একটা নির্বাচন হলে বাংলাদেশ এটা বেহেস্ত হয়ে যাবে, কিন্তু সেটা তো হচ্ছে না, কেন যেন হচ্ছে না। এবং আবার দেখেন এইখানে আমরা এরকমও দেখছি যে এই একটা নির্বাচন কোনো কিছুই সমাধান করছে না, এবং একটা নির্বাচন হলো এরপরে আবার আমরা অর্থমন্ত্রীকে তাকে আমরা বলতে শুনছি যে না এই সংকটটা হচ্ছে আগামী 2 বছরের আগে সমাধান হবে না। তো এই ধরনের কথাবার্তাও তো আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই সময় সরকারের আসলে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার একদম স্পেসিফিকলি সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। এবং দেখেন এইখানে আসলে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বলছেন যে নানান ভুলভ্রান্তি সেগুলো তো আছে, কিন্তু দেখেন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু ভালো উদ্যোগ ছিল, সেই উদ্যোগগুলো তো এখন বাতিল করে দেওয়া হয়েছে। আপনি দেখেন যে অধ্যাদেশগুলো, সে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো গুম মানবাধিকার, সেই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হয়েছে, এবং সেগুলো এখন যে পর্যায়ে আছে সেটা আসলে আপনি যদি আল্লাহ না করুক আপনি যদি কখনো মানে গুমের শিকার হন আপনার এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি এর সাথে জড়িত থাকে, তাহলে ধরেন আপনার পরিবারের লোকজন যদি মানে দাবি করে বিচার দাবি করে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন যদি কোনোভাবে আপনার পরিবারকে মানে তারা যদি মানে এটা প্রমাণ করতে সম্মত হয় যে আপনি আসলে গুম হননি এবং এই অভিযোগটা মিথ্যা, তাহলে আপনার পরিবারকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। এবং মানবাধিকার অধ্যাদেশটার ক্ষেত্রেও তাই। এবং দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললেন না, তারা কিন্তু জীবন রক্ষাকারী 295টি ওষুধ সেটার ব্যাপারে কিন্তু তারা এক ধরনের মানে তারা সরকারের আওতায় এনেছিল, কোম্পানির কাছে দাম কমানোর, হ্যাঁ দাম কমিয়ে, এবং কোম্পানির কাছে দেয়নি, কিন্তু সেটাও কিন্তু এখন বাতিল করে আবার কোম্পানির কাছে দিয়ে দেওয়া হলো। সুতরাং এই ধরনের ভালো উদ্যোগ যেগুলো সেগুলোও কিন্তু আসলে হয়নি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেই ভুলভ্রান্তিগুলো সরকারের আছে, 180 দিনের পর্যালোচনা কিন্তু শুধুমাত্র আমাদের পর্যালোচনা না, আর সরকারের জায়গা থেকে কিন্তু শুধুমাত্র ব্যাপারটা এমন না যে আমরা সবকিছু ভালো করেছি, বিরোধী দল যেটা বলছে শুধুমাত্র সেটা রাজনৈতিক বিরোধিতা, এইভাবে করে এখন নিলে হবে না, কারণ যেই অসুবিধাগুলো সেগুলো তাদেরও অ্যাড্রেস করতে হবে। জি আপা, আসবো আপনাদের কাছে, আপনার কাছে আবার আসবো। রিটা রহমান আপা, আপনার কাছে এই প্রশ্নটা রাখতে যে আলোচনাটি আসলো যে আসলে আমরা বুঝতে পারছি যে এখানে অতীতের লেগাসি আছে বা সংকট আছে, কিন্তু যখন মানুষের বাস্তব জীবনে যে সংকটগুলো সামনে এসে দাঁড়ায়, তখন কি মানুষ এই দায় শেখ হাসিনার বা ডক্টর ইউনূস সরকারের এইটা কিভাবে মেনে নেবে? না, মানে তাহলে এই ক্ষেত্রে সরকার যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে জনগণ কিভাবে নিচ্ছে বলে আপনি মনে করেন? এখন সরকার তো প্রতিক্রিয়া দেখাচ্ছে কোন অর্থে বলছেন, আপনি কি বলছেন ওই অর্থে যে 2 বছর লাগবে? বলছে যে এটি বিগত সরকারের কারণে এটা হয়েছে, ধ্বংসস্তূপের মাঝে আমরা পেয়েছি, অথবা আরো 2 বছর সময় লাগবে, যে কথাগুলো বলা হচ্ছে মানে সেগুলো কিন্তু সংকট তো থাকছে। হ্যাঁ, সেখানে ঠিক আছে, সেখানে ধরেন এখন তো সংকটগুলো মোকাবেলা তো সরকারকেই করতে হচ্ছে, তাই না? তো তারা চেষ্টা করছেন তাদের মতো করে, হয়তো আমার মনে হয় এগুলো তো রাষ্ট্রীয় সংকট, এবং এখানে এক ধরনের একটা ইউনিটি প্রয়োজন আছে। তো এই সংকটটা যখন তৈরি হচ্ছে একটা নতুন সরকারের জন্য, তখন আমার মনে হয় সবার সহযোগিতা এখানে প্রয়োজন আছে, এবং আমার মনে হয় এখানে একটা সহযোগিতা বলতে কাদের? বিরোধী দলের সহযোগিতা? অবশ্যই সবারই, আমি শুধু বিরোধী দল বলবো না, আমি বলবো যারা বিশেষজ্ঞ আছে। সরকার যখন সংকটে পড়ছে তখন বিরোধী দলের সহযোগিতা চাইছে, কিন্তু বিরোধী দলের যে দাবি যে প্রথম দিনে আপনি সংস্কার পরিষদের শপথ দিলেন না, আপনাদের যে আইনগুলো বাস্তবায়ন করার কথা ছিল গণভোটের রায়, সেগুলো সম্পর্কে সরকারের সদিচ্ছা নিয়ে নানা রকম প্রশ্ন আছে বিরোধী দলের, ফলে ওই জায়গাটি তো সরকারি হারাচ্ছে বলে বিরোধী দল বলছে। আমার মনে হয় পার্লামেন্টটাকে আরো 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 সরব করা যায় এইসব বিষয় নিয়ে, এবং পার্লামেন্টে এগুলো নিয়ে একটা তুমুল বিতর্ক হতে পারে। আমি বিশ্বাস করি যে এনসিপি এবং যারা বিরোধী দলে আছে, 10 দলীয় যে জোটটা আছে, তারা চাইলে কিন্তু এই একটা সরল একটা সমাধানও তারা বের করতে পারে পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে। এখানে সমঝোতার সুযোগ নাই। বাস্তবতা হচ্ছে যে সংকট হচ্ছে, গ্যাস পাচ্ছে না, নানান রকমের সংকট হচ্ছে, সার নিয়ে সমস্যা হচ্ছে। তো এগুলো তো অনেক সময় মনে হয় যে সারের কথা বলছেন, আজকে কিন্তু মন্ত্রী বলেছেন যে সারের নেই, মানে কোনো ঘাটতি নেই, কিন্তু তারপর আমরা দেখছি যে
দামের চেয়ে বেশি দামে সার বিক্রি বিক্রি করতে হচ্ছে, হচ্ছে। পাওয়া যাচ্ছে আপনার না। রংপুর এলাকায় আমরা দেখেছি যে একজন- সার লুট করেছে একজন কৃষকেরা। মারা গেছেন বোধহয়, বাধ্য হয়ে। আজকে দেখলাম আচ্ছা, একজন। আমি সেই খবরটা জানি না, হ্যাঁ, সেটা আমিও দুঃখজনক। ঠিক ভালো না, আমি একটু ফেসবুকে তো দেখেছি, যাই হোক, মে এই নট যে- বি রিলায়েবল। হ্যাঁ, জি, তাহলে এটা দায় কি সরকার এড়াতে পারে কিনা বা কিভাবে না না, জনগণকে অবশ্যই না, এটা convince করবে? সরকারি এটা তো সরকার কোনোভাবেই এড়াতে পারে না। কিন্তু আমি বলছি যে সরকারকে সহযোগিতা করবার সময় এখনো সরকারকে সহযোগিতা করা দরকার, কারণ এই সরকারটা একটা ত্যাগ তিতিক্ষার পরে আসছে। হ্যাঁ, তাদের ভুল ভ্রান্তি আছে, তারা অনেক কিছু যেটা করবার কথা ছিল কথা দিয়ে কথা রাখতে পারেনি, কিন্তু তার অর্থ এই না যে আমরা সরকারকে ফেলে দিয়ে তারপরে আর একটা নতুন সংকট তৈরি করব। যেমন ধরেন আজকে সরকার চলে গেলে কি হতে পারে, মিলিটারি নিতে পারে। আর আমাদের তো হুমকিগুলো আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে, তারা তো পছন্দ করে না যে বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট সোভারেন একটা সরকার থাকুক, তাই না? এবং তার জন্য নানান রকমের যে চুক্তিগুলো হয়েছিল, যেগুলো ইউনূস সরকারও কিন্তু এই চুক্তিগুলোকে মানুষের জনসম্মুখে নিয়ে আসেনি। এখনো সেই চুক্তি নিয়ে নানান সংকট হচ্ছে। যেমন আপনি শুনেছেন পার্বতীপুরে ওই যে আপনার যে সঞ্চালন লাইন যেটা করতে চাচ্ছে শর্টকাট করে, তো এগুলোতে কিন্তু এটা লং টার্ম একটা সিকিউরিটি কনসার্ন একদিকে, আর একদিকে হচ্ছে আমাদের উপরে একটা পারিপার্শ্বিক একটা প্রতিক্রিয়া তৈরি হবে বাংলাদেশের জন্য, ওই অঞ্চলে তো বটেই। তো এইসব সবকিছু মানে ভারত থেকে সঞ্চালন লাইন বাংলাদেশের মধ্যে হয়ে আবার ভারতে যাওয়ার যে প্রশ্নটি, সেটা তো বিএনপি সরকার একবার এগ্রি করছে বলে মনে করছেন আপনি যে এরকম আলোচনা এগ্রি চলছে করছে না, ওই এগ্রি করা উচিত না, জাতীয় স্বার্থেই করা উচিত না বলে আমি বলছি। এবং এগুলো নিয়ে আমার মনে হয় পার্লামেন্টে আরো 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 কি বলবো, আরো আরো সোচ্চার আলোচনা হওয়া দরকার। আপা, আসবো একটু বিরতিতে যাবার সময় হলো, আলোচনায় আমরা থাকবো। দর্শক, যাচ্ছি নির্ধারিত বিরতিতে, আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা ছিলাম ভিন্ন মাত্রার আলোচনায়, সংকট ও সমাধান এই শিরোনামে কথা বলছিলাম। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। মনির শারমিন আপা, আপনার কাছে আসতে চাই যে আপনাদের সম্পর্কে আপনারা সরকারকে সহযোগিতা করছেন, আবার সমালোচনাও করছেন। মানে একভাবে আমরা দুইটা এক্সট্রিম দেখছি। একদিকে রাজপথে নেমে সরকারকে 17 দিন লাগবে না ফেলে দিতে, আবার সরকারকে দারুণভাবে আপনারা কিন্তু বুকেও টেনে নিচ্ছেন। আমরা রাষ্ট্রপতি নির্বাচনে দেখলাম যে পৃথকভাবে আপনারা জোট থেকে মনোনয়ন দিলেন, ভোটও দিলেন আপনাদের মনোনীত প্রার্থীকে, কিন্তু চুমু খেলেন আপনাদের নেতা ফখরুল ইসলাম আলমগীরকে, নির্বাচিত বিএনপির প্রার্থীকে। মানে এটি কি আসলে মানে ভিতরে এক বাইরে এক, এই যে এক ধরনের দ্বিচারিতা কিনা, অনেকে এই প্রশ্নটা তুলছে। তো রাজনীতিতে এটি নিয়ে কত দূর এগোনো যায়? না, চুমু তো মনে হয় জামাতে আমির শফিক সাহেব। হ্যাঁ, আপনাদের জোটের কথা বলছি। জোটে তো সবাই মিলে নিশ্চয় চুমু খায় নাই। না না, সবাই না, আপনাদের তো জোটে আছেন যেহেতু এই প্রশ্নটা। এখন বিষয়টা হচ্ছে যে না, দেখেন, বাংলাদেশে বহুদিন পর যে সংসদটা আসলে মানুষ এত আগ্রহ ভরে দেখে, এবং সংসদে যে সংস্কৃতি আমরা দেখেছি, এই যে ধরেন বিরোধিতা মনে হচ্ছে না, অনেক সময় খুব বেশি বিরোধিতা হয়ে যাচ্ছে। রাজপথের বক্তব্যের ক্ষেত্রে মনে হচ্ছে যে এত বিরোধিতা কেন, সরকারকে হয়তো এই পতনই হয়ে গেল এরকম মনে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিরোধী দল আসলে এরকমই হওয়া উচিত। এবং সংসদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারও অনেক গুড জেস্চার আমরা খেয়াল করছি। উনি অনেক সময় বিরোধী দলের বাজেট অধিবেশনের সময় আমরা দেখেছি বিরোধী দলের হয়ে উনি অনেক কিছু বলছেন। তারপরে আবার এই যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, এবং দেখা গেছে যে বহুদিন পরে সংসদ সদস্য যারা তারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন, এই ভোট দেওয়ার সুযোগটা তো আসলে পাওয়া যেত না। এক্স্যাক্টলি। সো এই জায়গাগুলো তো আসলে আমাদের একটা বিরোধী দল আছে, এটা তো না হলে আপনি বুঝবেন কিভাবে বিরোধী দল আছে বাংলাদেশে। তো এই জায়গাগুলোতে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা আমরা আশা করি এবং আমরা চাই যে এই সম্পর্কটা থাকুক। কিন্তু এর বাইরে গিয়ে দেখেন, আমরা যখন এখন কথা বলছি, আজকের খবর হচ্ছে যে সংসদীয় যে স্থায়ী কমিটি আছে সেখানে সভাপতি পদে যে 12 জন বিরোধী দলের ছিল তাদের কিন্তু সেখান থেকে পদ হারাতে হয়েছে। কেন হারাতে হচ্ছে এটা মানে কি মনে হয়? আপনাদের প্রতি আস্থা পাচ্ছে না সরকার, বা আপনারা ওই পদে থেকে সরকার বিরোধী নানা রকম কার্যক্রম পরিচালনা করবেন? খুব স্বাভাবিক। দেখেন, বিষয়টা হচ্ছে যে এখানে মেইনলি সরকার যদি বলি, সরকার তো আসলে শুধুমাত্র সরকারি দল মিলে তো সরকার হয় না। সংসদটা তো শুধু সরকারি দল হয় না। সংসদে দুইটা পক্ষ থাকে, এই জন্যই যে দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো বিরোধী দলও গভর্নমেন্টের পার্ট। এখন বিরোধী দলের আসলে এই বিরোধী মতটাকে এটা অ্যাকোমোডেট করতে হবে, এবং তাদের এটা মানে মাথার মধ্যে নিয়েই আসলে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
ওনার মাথার মধ্যে হয়তো এই জিনিসটা আছে, সেটা হচ্ছে যে এই 5 আগস্ট পরবর্তী সময়ে একটা তুমুল সমালোচনা এবং তুমুল একটা যেটাই আসলে বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী হয় বা কমিটমেন্ট ভঙ্গ হয়, সেখানে একটা তুমুল সমালোচনা হবে, তুমুল বিরোধিতা হবে। এটা জেনেই কিন্তু আসলে সরকারটা যেই এবার মানে ফর্ম করুক, আমরা নির্বাচনের আগে বলছিলাম যে তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। সুতরাং বিএনপি সরকারের আসলে সেই একটা অবস্থায় হয়েছে। এখন বিএনপি সরকারের আসলে কি করা উচিত, এই যে সংসদীয় কমিটি থেকে কি আসলে সভাপতিদের সরিয়ে দেওয়া উচিত কিনা, তারপরে নিজেদের মন মতো আসলে সব জায়গায় দলীয়করণ করা উচিত কিনা, প্রতিষ্ঠানগুলোকে সব জায়গায় চট দখলের মতো দখল করা উচিত কিনা। তারপরে আপনি মবের কথা বললেন, আপনি কিন্তু এটা কিন্তু বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কন্টিনিউটি মব, কিন্তু দেখেন আপনি এটা বললেন না যে এই সরকার আসার পরেই একটা স্টেট স্পন্সর্ড মব হয়েছে। আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিভাবে করে সরিয়ে দলীয় লোকটাই বসানো হয়েছে, এবং আপনি দেখেন নির্বাচন কমিশনের ক্ষেত্রেও একই রকম একজন যুগ্ম সচিবকে বসানো হয়েছে, তিনিও কিন্তু দলের লোক। তো এই যে এই জায়গাগুলোতে আসলে যতটুকু যেই দলটা আসলে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য রাজপথে আন্দোলন করেছে, তারা বিরোধী দলে থাকতে এক ধরনের কথা বলেছে, এবং আমরা আবার তাদের দেখছি যখন সরকারি দল হয়েছে তারা এখন আরেক রকম কথা বলছে। আমরা মানে মোটামুটি আমি গত কয়েকদিন ধরেই এই 31 দফা পড়ার মানে একটু পড়বার চেষ্টা করছিলাম। আমরা আমি দেখছি যে এখন মোটামুটি পুরোপুরি সেলফ কন্ট্রাডিক্টরি একটা জায়গায় বিএনপি চলে আসছে। তাদের 31 দফার 1 নম্বর দফা দেখেন, সেখানে কিন্তু ওই সংবিধান সংস্কার পরিষদের কথাই বলা আছে, সেটা এখন তারা ডিনায়াল মোডে চলে গেছে। আপনি দেখেন যে এই যে সুপ্রিম কোর্টের সচিবালয়, সেটার কথা কিন্তু ওখানেই বলা আছে। আপনি দুদকটাকে শক্তিশালী করার কথা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা, এগুলো তাদের 31 দফার কথা, আমি আমাদের আলাদা করে কিন্তু বলছি না। আপনি দেখেন যে বাংলাদেশে এমন একটা সংসদ আমরা পেয়েছি যেখানে আমরা দেখছি যে বিরোধী দল এবং সরকারি দলের সর্বোচ্চ সংখ্যক গুম হওয়া মানুষজন এবং তাদের পরিবারের মানুষজন আছে, কিন্তু আপনি দেখেন যে গুম আইনটা যেটা খসড়া আইনটা হচ্ছে সেটা কি হচ্ছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে বিরোধী দল আসলে বিরোধী দলের কথাগুলো বলতে হবে তাদের, কারণ এই যে মাঠ থেকে যে কথা আপনি দেখেন, এটা পলিটিক্যাল রেটরিক, আপনারা সবাই জানেন মাঠ থেকে একটু জনসভায় কথা বললে একটু গরম কথা হবে, কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু আমরা এই জায়গাটা ছাড়বো না সংস্কারটা যদি না হয়। কারণ গরম কথাটা মাঠে যে গরম কথা, এটা কেবলমাত্র মানে ফ্রেন্ডলি ফায়ার কি? অফকোর্স নট, কারণ অফকোর্স নট। দেখেন এই ফ্রেন্ডলি ফায়ার যদি হইতো তাহলে তো আমরা 180 দিনে মানে এনসিপির কথা যদি বলি, আমি তো সব জোটের পক্ষ হয়ে বলতে পারবো না কারণ জোটের মুখপাত্র আমি না, কিন্তু এনসিপির কথা যদি বলি, আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে কিন্তু আমরা বলছি যে এই কাজগুলো ঠিক হচ্ছে না। যেমন আপনি দেখেন মালয়েশিয়া যে মানে যে 25টা কোম্পানিকে যেভাবে করে আসলে একবারে দিয়ে দেওয়া হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় থেকে, তো সেটার কারণটাও আমরা জিজ্ঞেস করছি। আমরা বারবার করেই বলছি যে এইভাবে করে যদি আসলে সিন্ডিকেটের মতো করে আসলে সব জিনিসগুলো চালনা করা হয়, তাহলে সেটা কিন্তু বাংলাদেশের জন্য সেই গণতন্ত্র যেটা বিএনপির গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু আর আসবে না। যদি এখন তারা সরকারে, এখন তাদের গণতন্ত্রের সংজ্ঞা পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই জায়গায় বিরোধী দলের জায়গা থেকে আমি এনসিপির কথা বলতে পারি। এনসিপি প্রত্যেকটি বিষয় তারা আসলে যৌক্তিক বিরোধিতা করবার আমরা চেষ্টা করছি, এবং সেটা আসলে সরকারকে আসলে লাইনে রাখার জন্য, কারণ আমরা কেউই চাই না যে বাংলাদেশের এই যে স্থিতিশীলতা সেটা আসলে নষ্ট হোক, এবং এই জায়গা থেকে সরকারের এই জায়গাটা অ্যাকনলেজ করা দরকার এবং অ্যাড্রেস করা দরকার। কিন্তু আপনারা কতদিন এভাবে সরকারকে লাইনে রাখতে পারবেন সেটি প্রশ্ন আছে। কথা বলবো আপা, রিটার হন আপা, যে প্রশ্নটি হচ্ছে যে বিরোধী দল চাইছে সরকারকে লাইনে রাখতে, এবং যে কারণেই তারা সমালোচনা করছেন বা সমর্থনও করছেন ভালো কাজে, সেটি স্বাভাবিক। গৃহপালিত বিরোধী দলের মতো আগ করে নয় তারা। এটি তো মানে বিরোধী দলের যে সাথে যদি ফারাকটা দিনে দিনে বাড়তে থাকে নানা প্রশ্নে, কতগুলো প্রসঙ্গ উত্থাপন করেছেন মনিরা শারমিন আপা, তাহলে আসলে যে ঐক্যের জায়গাটিকে বলা হচ্ছে সেটি কতটা রক্ষা করা যাবে বা এই সরকার কতটা অর্থপূর্ণ হয়ে উঠবে? এখন এখানে কতগুলো পার্থক্য আমাদের খেয়াল করতে হবে। একটা হচ্ছে যে জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমাদের এটা বুঝতে হবে, যেটা জাতীয় স্বার্থ কনসার্ন করে সেখানে জাতীয় ঐক্য অবশ্যই প্রয়োজন এবং থাকতে হবে। নাহলে আমরা দেশ তো হারাতে চাই না, আমাদের স্বাধীনতা তো হারাতে চাই না। কিন্তু জাতীয় ঐক্যের একটি জায়গায় একটা ঐক্য আছে যে শেখ হাসিনার ফেরা বা তাকে প্রতিরোধ করার প্রশ্নে আছে, কিন্তু অপরাপর অন্য কোন জায়গায় কি ঐক্যটা কি আছে? তাহলে ঐক্য না হলে তো জনজীবনের পরিবর্তন কি, দেশের পরিবর্তন কি হবে? শেখ হাসিনা তো একমাত্র সংকট না বাংলাদেশে। না, আরেকটা ঐক্য আমি খেয়াল করেছি যে বিরোধী দলের সঙ্গে সরকারি দলের, এটা সংসদীয় রাজনীতিতে বা সংসদীয় প্রক্রিয়া এটাই থাকার কথা ছিল। সেটা হচ্ছে যে সরকারের যে ভুল ত্রুটিগুলো তুলে ধরা কিন্তু বিরোধী দলের দায়িত্ব। এই যে ও বলছিল যে সিন্ডিকেট তৈরি করবে একটা প্রচেষ্টা মাইগ্রেশনের ক্ষেত্রে বা আমাদের ম্যান পাওয়ার, কারণ আমাদের অর্থনীতির একটা মূল হচ্ছে স্তম্ভ হচ্ছে ম্যান পাওয়ারটা।
তো সেইখানে সেই ক্ষেত্রে ওরা যেটা অবশ্যই এটা থাকা উচিত এবং এটা এই সমালোচনাটাকে অন্যভাবে নেওয়ার এটা তাদের দায়িত্ব, বরং যে রাষ্ট্রীয় ভুল যদি হয়ে থাকে কোথাও তুলে ধরা, লুপহোলস গুলো শুধু নয়, যেখানে এই যে ও বলছিল যে ইয়ের কথা বলছিল যে দলীয়করণের একটা জায়গায় বলেছে যে প্রশাসন স্তরে স্থানীয় সরকারগুলোতে দলীয়করণ করছে, সংস্থায় সরকারি সংস্থাগুলোতে দলীয় লোক বেসরকারিও করে দেওয়া হচ্ছে অনেক জায়গায়। তো এইসব ক্ষেত্রে কিন্তু এটা বিরোধী দলের দায়িত্ব, এটা পয়েন্ট আউট করা এবং শুধরে নেওয়াটা বিরোধী দলের দায়িত্ব, এবং এটা করবার জন্য যেসব অ্যাক্টিভিটিস দায়িত্ব, কিন্তু বিরোধী দলের কথাগুলোকে যদি মূল্যায়ন না করা হয় বা সরকার যদি সেটা গুরুত্বের সাথে না নেয়, তাহলে তো বিরোধী দল আর কতটা সময় ঐতিহাসিকভাবে দেখতে হবে যে বিগত দিনে কি হয়েছিল, কিভাবে সংসদীয় রাজনীতিতে কিভাবে বিরোধী দল তাদের দাবি আদায় করে নিয়েছিল, এগুলোর পর্যায়ে আছে, তাই না? বিভিন্ন পর্যায়ে গিয়ে তারা তাদের, কিন্তু আমি আমার দায়িত্বটা পালন করব, কারণ আমি জনগণকে প্রতিনিধিত্ব করছি। সরকার যদি ভুল করে, তার দায়িত্ব পালন করছে, কিন্তু সরকারি দল কি তার দায়িত্ব পালন করছে? আমার কিন্তু মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে পার্লামেন্টে যে ডিবেটগুলো হচ্ছে সেখানে বলিষ্ঠভাবে অনেক কিছুই আসছে না। একটা ব্যাপার, আমি রংপুরের একটা ব্যাপার নিয়ে আসি, পলাশবাড়ির যে ঘটনাটা, ওই যে একটা মন্দির হয়েছে এবং একটা রামের মূর্তি হয়েছে, ওটা হচ্ছে 81 ফিট, এটা একটা সরকারি জায়গায় হয়েছে। ওটা কি সম্পূর্ণ হয়নি তো, মানে নির্মাণাধীন ছিল নাকি? নির্মাণাধীন এখন কিন্তু হয়েই তো গেছে, ওটা মূলত সবই হয়ে গেছে, স্ট্রাকচার 82 ফিট পর্যন্ত হয়েছে, কিন্তু এখনো আনুষঙ্গিক কাজ বাকি আছে। তো ওটা একটা সরকারি জায়গায় হয়েছে এবং আমাদের দেশের যে স্ট্রাকচারাল যে আইন আছে সেটার বহির্ভূত হয়েছে, কিন্তু কেন এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না? সরকারি জায়গায় এইভাবে অবৈধভাবে মন্দির হোক আর মসজিদ হোক আর গির্জা হোক, এটা তো করতে পারে না। সরকারি জায়গায় তো মসজিদের নির্মাণের তো না ভেঙেও দেয়া হয়েছে অনেক। বাংলাদেশেও ঘটনা আছে, সেটা যে কোনো সম্প্রদায় ধর্মের মানুষ করতে পারে, সেই স্বাধীনতা তো সংবিধানে আছে। রামের না সরকারি জায়গায় রামের 81 ফিট মূর্তি হতে পারে না, এই জন্য যে আমি অনেক সনাতনী হিন্দুদের কাছে শুনেছি, তারা বলেছে যে দুটো পয়েন্ট, তাদের ধর্ম পালন স্বাধীনতা না দুটো পয়েন্ট। ওরা একটা বলেছে যে রামের পূজা কিন্তু বাংলাদেশের হিন্দুরা রাম পূজা করে না, ওরা করে দুর্গা, কালী, তাই না, সরস্বতী, এদের পূজা করে। রামটা হচ্ছে ওই উত্তর ভারতের একটা রাম, এবং নরেন্দ্র মোদীর যে বিজেপি আছে তার সঙ্গে এই রাম মূর্তির একটা সম্পর্ক আছে। আপনার এখানে এটার সঙ্গে একটা পলিটিক্যাল টাচ আছে, এটা খেয়াল করতে হবে। তো সেটা এখানে কেন করা হচ্ছে এবং এত পয়সা বিনিয়োগ করলো, এই টাকাগুলো কোথায় আসছে? যে ভদ্রলোককে ধরা হয়েছিল হরিদাস পালকে যে ধরা হয়েছিল, তার অ্যাকাউন্টে ভারত থেকে 9 কোটি টাকা এসছে। এইটারও তো অ্যাকাউন্টেবিলিটি আমরা দেখলাম না সাধারণ মানুষরা। তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় এগুলো বিরোধী দলেরও দায়িত্ব, আর ওই জায়গাটা কিন্তু বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ। ওটা আমাদের একটা চিকেন নেক, আমাদের ওই জায়গাটা, ওইটা কিন্তু একটা চ্যাপার জায়গা। শেষের দিকে হয়তো আর একটু সময় পেলে কিনা যেত মনির শারমিন আপা, যে ঠিক আছে, রাজনীতির এই বিষয়গুলো নিয়ে যতটা আমরা আলোচনা করছি, জনজীবনের সংকটগুলো নিয়ে ততটা আমরা উচ্চকিত নই, বিরোধী রাজনীতি উচ্চকিত নয়। আপনারা সংস্কার, আইন মানে গণভোটের রায় সংস্কার, বাস্তবায়ন, এগুলো নিয়ে কথা বলছেন, কিন্তু জনজীবনের প্রত্যক্ষ সংকটগুলো নিয়ে খুব বেশি কথা বলা হয় না, এরকম একটা ধারণা আছে। এক বাক্যে বলতে হবে, সরি। না, মানে এটা আমার মনে হয় না খুব ঠিক স্টেটমেন্ট, কারণ হচ্ছে আমরা জ্বালানি সংকট নিয়ে যে পরিমাণ কথা বলেছি এবং এখন চলমান যে সার সংকট, সেটা নিয়েও আমরা কথা বলছি। সুতরাং এবং এই যে লোডশেডিং হচ্ছে এবং যেভাবে করে আসলে সিএনজি স্টেশনের সামনে যেভাবে করে গাড়ির লাইন, আমরা সবকিছু নিয়ে কথা বলছি। আগামীকাল থেকে নতুন সংসদ বসবে বা সংসদ অধিবেশন বলবে, আমরা দেখতে চাই সেটি আপনারা আরো বেশি উচ্চকিত হন জনগণের পক্ষে, সে প্রত্যাশা রাখি। দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আর আলোচক হিসেবে আপনাদের দুজনকে ধন্যবাদ। আবার ভালো থাকুন দর্শক, শুভরাত্রি।